বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লাস্ট ক্লাসে লেখাপড়া করেছি, র্যান্ডম ভেরিয়েবলের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছি। আর র্যান্ডম ভেরিয়েবল দুই প্রকার, তাও আমরা দেখেছি। একটি ছিল ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আরেকটি হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আজকে তারপর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ফাংশন কি এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন পিডিএফ, এই আলোচনাগুলি আমরা গত ক্লাসে করেছি। আজকে ওই ক্লাসের উপর ভিত্তি করে আমরা শুরুতে দুটি প্রবলেম সলভ করব। সেই প্রবলেমের মাধ্যমে আমরা আমাদের ভেরিয়েবলস দুটাকে আইডেন্টিফাই করব বা ক্যালকুলেশন করব। আর পরবর্তীতে আমরা পরে নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করব। তো মূলত যে দুটা প্রবলেম, এটা গত ক্লাসে করানোর কথা ছিল। যাই হোক, প্রশ্নটা দেখো। প্রশ্নটি হলো, the probability distribution of লিখো সবাই, probability distribution of discrete random variable x is given below. একটি ফাংশন দেওয়া আছে, সেটি হলো p of x is equals to a by 24 into y6 plus 1 plus 5 by 48। এখানে যেহেতু ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, ভেরিয়েবল গুলোকে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। এক্স এর মান হলো -1, 0, 1, 2, 3। এক্স এর 5টি মান দেওয়া আছে। আচ্ছা, এই হলো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। র্যান্ডম ভেরিয়েবল এক্স এর জন্য একটা দেওয়া আছে। আমাদের কতগুলি কোয়ারি আছে। নাম্বার 1, ফাইন্ড দি ভ্যালু অফ কে। ফাইন্ড দি ভ্যালু অফ কে, কে এর মান বের করো। এই এই সমীকরণে একটি অজানা রাশি আছে কে, এই কে এর মান বের করো। এটা হলো আমাদের প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হলো, শো দ্যাট p of x is a probability function. probability function, এই p of x টা একটি probability ফাংশন, তা আমাদের প্রমাণ করতে হবে। 3 নম্বর কোশ্চেন হলো, find the distribution function. distribution function and show that
probability of 1 অথবা probability of -1 less than x less than equal to -1 less than x less than equal to is equals to distribution function f of 2 minus distribution function f of -1। আমরা এক বিশাল প্রশ্নমালা নিয়ে আজকে হাজির হয়েছি। প্রশ্নটা কি? একটি ফাংশন দেওয়া আছে। এই ফাংশনের প্রথম প্রশ্নটাই হলো, এটা একটি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে আমাদের প্রথমত বের করতে হবে অজানা রাশি a এর মান। দ্বিতীয়ত বের করতে হবে এই ফাংশনটা, অর্থাৎ এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনটা একটি প্রবাবিলিটি ফাংশন। এই প্রবাবিলিটি ফাংশনটা আমাদের প্রমাণ করতে হবে। প্রবাবিলিটি ফাংশন প্রমাণ করতে হলে প্রবাবিলিটির শর্ত মানতে হবে। ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য 3টি শর্ত আছে প্রবাবিলিটি ফাংশন হওয়ার। সেটা কি? আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে প্রবাবিলিটি ফাংশন হতে হলে p of x must be greater equal 0, এটা ছিল। দ্বিতীয়টা, এটা 1 নম্বরে ছিল। 2 নম্বর ছিল সামেশন অফ p of x, এটা হবে 1, অর্থাৎ যত রকমের প্রবাবিলিটি আছে তার যোগফল 1 হবে। আর 3 নম্বরে কি ছিল? 3 নম্বরে ছিল p of x হবে f of x এর সমান। আমি সংক্ষেপে লিখেছি ক্যাপিটাল X ইকুয়ালস টু স্মল x। তো ফাংশনটা f of x এর সমান হবে। এই ছিল আমাদের গত ক্লাসে সংজ্ঞার একটা পার্ট। আমি যদি তোমাদের সংক্ষিপ্তভাবে দেখাই যে এই সংজ্ঞাটা কোথায় ছিল, তাহলে দেখে নাও, মেমোরিতে আসবে। আমরা গত ক্লাসে প্রবাবিলিটি মাস ফাংশন ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এই সংজ্ঞাটা পড়িয়েছিলাম। তাহলে প্রবাবিলিটি ফাংশন প্রমাণ করতে হলে আমাদেরকে এই 3টা শর্ত দেখাতে হবে। এটাকে প্রবাবিলিটি ফাংশন বা মাস ফাংশন বলা হয়। f of x greater equal 0, সামেশনটা 1 হবে, আর p of x টা f of x এর সমান হবে। এই হলো দ্বিতীয় প্রশ্ন উত্তর। আর তৃতীয়টা হলো, তৃতীয় যে প্রশ্নটি করা হয়েছে সেটি কি? ডিস্ট্রিবিউশন ফাংশন প্রডিউস করা। তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশন তৈরি করতে বলা হচ্ছে, ফাইন্ড দি ডিস্ট্রিবিউশন ফাংশন ফ্রম দি প্রবাবিলিটি ফাংশন। আপনি একটা স্টুডেন্ট আসছেন না, কিন্তু এটা তোমাদের আমি কিন্তু বুঝতে পারছি নিয়ে যাও। কত? 26। আচ্ছা, তার মানে আমাদেরকে এই ফাংশনটা যখন প্রবাবিলিটি ফাংশন প্রমাণ করব, এই প্রবাবিলিটি ফাংশন থেকে আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশনটা তৈরি করে দেখাতে হবে একটা টেবিলের মাধ্যমে। এটা ছিল 3 নম্বর প্রশ্নের প্রথম পার্ট। তারপরে আমরা এই রিলেশনটা প্রমাণ করব যে প্রবাবিলিটি অফ x লাইজ বিটুইন ফ্রম -1 to 2 is equals to f of 2 minus f of -1। অর্থাৎ এই f ফাংশনটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে আমরা টেবিল থেকে এই রিলেশনটা প্রমাণ করব। একটা টেবিল তৈরি করতে হবে প্রথম, যাকে আমরা নাম দিয়েছি ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশন টেবিল থেকে এই রিলেশনটা আমরা প্রমাণ করব।
পরীক্ষায় এই টাইপের একটা অঙ্ক কিন্তু আসে, তবে অনেকটা বড়, নাম্বার খুব বেশি পাবে না। ইয়ে, মিড টার্মের মতো অতটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যে করা যায়। আচ্ছা, চলো আমরা ফার্স্ট অফ অল আমাদের কাজগুলো কে এর মান বের করবো। তো আমরা প্রপার্টিজ অফ প্রবাবিলিটি ফাংশনে জানি সাম অফ অল প্রবাবিলিটিজ ইজ ওয়ান। সেই সাম থেকে আমরা ক্যালকুলেশন করে কে এর মানটা বের করব। সলিউশন, given that ফাংশনটা একটু লিখে নিলাম যে p of x equals to k by 24 into 2x plus 1 plus 5 by 48, আর x এর মান দেওয়া আছে -1 0 1 2 3। আচ্ছা, এখন আমরা এই ফাংশন থেকে k এর মানটা কিভাবে বের করব? ইউজিং ফর্মুলা। ফর্মুলাটা কি? we know that summation of p of x is 1, summation of p of x is 1। এখন এই সামেশন বলতে x এর 5টি মানের জন্য আমরা এটাকে এক্সপান্ড করব। তাহলে কিভাবে হবে? p of x is -1, আমি যদি লিখি এইভাবে, p of x is -1 plus x is 0। ওসব তো করতে আসে না এটা পারবে। কে কথা একটু বলতেছো? বেশি দেখি খাওয়া যায়, অর্ধেকের বেশি খাওয়া এই যায়। মাইক্রোফোন বন্ধ করো। হ্যাঁ, মাইক্রোফোন বন্ধ করো, প্রশ্ন থাকলে অবশ্যই বলবে। p of x কে আমরা 5টি ভাগে ভাগ করতেছি। p of x is -1, p of x is 0, p of x is 1, এদিকে জায়গা আছে দিয়ে দিলাম, p of x is 2, plus p of x is 3 is equals to 1। এখন p of x -1 কোথায় বসাবো? আমাদের এই ফাংশনে x এর জায়গায় -1 বসাবো। আমরা যদি -1 বসাই তাহলে কি কি পাচ্ছি? -1 বসালে হয় -1 প্লাস -2 প্লাস 1 1, অর্থাৎ -k/24 প্রথম টার্ম, প্লাস 5/48। তো 5/48 পাঁচটাতেই আছে, কিন্তু এটাও সেম, কারণ কনস্ট্যান্ট ভ্যালু সব জায়গায় থাকবে। আমরা এটাকে সংক্ষিপ্ত ভাবে লিখবো যেহেতু আমাদের জায়গা কম, অর্থাৎ 5 টাইমস অফ 5/48 পাচ্ছি, প্লাস -1 এর জন্য পাচ্ছি -k/24। 24টা কমন, প্রথম টার্মটা -k, আর 0 এর জন্য আমরা পাচ্ছি k, 2 এর জন্য 1 এর জন্য পাচ্ছি 3k, আর 2 এর জন্য পাচ্ছি 5k, আর 3 এর জন্য পাচ্ছি 7k। এই পুরো রেজাল্টটা সমান 1। মানটা কিভাবে বসিয়েছি একটু আবার বলি। আমরা 5/48 5বার পাবো, প্রত্যেকটাতে 5/48 আছে, সেই জন্য 5 ইন্টু 5/48 প্লাস k/24। কে গুলিকে একসাথে করেছি 1/24 কমন নিয়ে। এবার এক্স এর মান -1 বসালে হয় কে, আর 1 বসালে হয় 0 বসালে হয় শুধু কে, আর 1 বসালে 3k, 2 বসালে 5k এবং 3 বসালে 7k। তাহলে এখান থেকে আমরা কি কি পাচ্ছি? 25/48টা ওই পাশে নিয়ে যাব, 1/24 ইন্টু 7 5 12 আর 3 15, 15k সমান 1 মাইনাস 24/25/48। তাহলে কে সমান কত আসে? একটু হিসাব নিকাশ করে দেখো, কে সমান কত আসে, একজন বলো।
48 minus 25, 23, 23 by আর 0.77। ডেসিমেলে না বলে ফ্র্যাকশনে বলো। 23/30। হ্যাঁ, 23/30। 23/30, জি স্যার। 23/30 এমনটা হয়েছে। আচ্ছা, আমি তারপরে দেখে নিই, ভাগ দিব। জি, ঠিক আছে। সুজাত যা বলেছো অ্যাবসলিউটলি রাইট। তাহলে 23/30 এটা হলো আমাদের প্রথম অ্যান্সার। প্রশ্ন করা হয়েছিল ফাইন্ড দি ভ্যালু অফ কে। আমরা কে এর মান পেয়েছি 23/30। আর এই কে এর মান বের করতে গিয়ে আমরা কি করেছি, আমরা জানি সাম অফ অল প্রবাবিলিটিজ ইজ 1। সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কে সমান পেয়েছি 23/30। সো এই কে এর মানটা আমাদের গিভেন ফাংশনে আমরা এখন বসিয়ে দিব। কে এর মানটা যদি বসিয়ে দেই, তাহলে কি পাওয়া যায় দেখো। কে এর মানটা যদি বসিয়ে দেই, এক্স এর একটা ফাংশন পাওয়া যায়। therefore p of x equals to what? k এর সমান কত? 23/30। তাহলে 30 এর সাথে 24 মাল্টিপ্লাই হবে 23/30। 720 আসে মনে হয়, 3 × 24 = 72। এত ইন্টু টোয়াইস এক্স প্লাস 1 প্লাস 5/48। আর তার সাথে কি হবে, এক্স এর মান গুলো বলে দিব যে -1, 0, 1, 2 and 3। এই হলো আমাদের প্রবাবিলিটি ফাংশনটা উইদাউট আননোন ভ্যালু কে। কে ব্যতীত আমরা প্রবাবিলিটি ফাংশনটা বের করেছি। তো এখন দ্বিতীয় যে প্রশ্নটি ছিল, শো দ্যাট p of x is a probability function, অর্থাৎ এই ফাংশনটা প্রবাবিলিটি ফাংশন প্রমাণ করতে বলা হচ্ছে। এখন এই ফাংশনটা প্রবাবিলিটি ফাংশন প্রমাণ করতে হলে আমাদের দেখাতে হবে x এর এই সকল মানের জন্য এই p of x greater than or equal 0। আমি কি বুঝাতে পেরেছি? তিনটি শর্তের কথা বলেছিলাম। আমি এদিকে মুছে ফেলি যেহেতু আমাদের এই জায়গাটা এখন দরকার লাগতেছে। প্রবাবিলিটি ফাংশন প্রমাণ করার জন্য আমাদের আমরা বলবো যে এক্স এর সবগুলি মানের জন্য এই পি অফ এক্স টা শূন্য অথবা শূন্যের চেয়ে বড়। তাহলে এই কথাটা লিখে নিব, ফর অল এক্স equals to -1, 0, 1, 2, 3, p of x greater than 0। দেখো কথাটা বুঝতে পেরেছি কিনা। তুমি যদি -1 বসাও, -1 বসিয়ে হিসাব করো তো টোটাল রেজাল্টটা কত হয়, 0 আসে কিনা, মানে গ্রেটার দেন 0 আসে কিনা। যদি না জি স্যার, আসে, গ্রেটার দেন 0। আসে জি স্যার। সালে এটা মাইনাস হয় 23/720 প্লাস এত, তাহলে নিশ্চয়ই গ্রেটার দেন 0 আসছে। তাহলে এটার জন্য যদি গ্রেটার দেন 0 হয়, জিরোর জন্য তো অবশ্যই গ্রেটার দেন 0, সবগুলির জন্য গ্রেটার দেন 0। অতএব জি স্যার। আমরা এক নম্বর শর্তে বলে দিলাম যে এটা এইভাবে এ নাম্বার দিতে পারো, যেহেতু আমাদের উত্তরগুলি 1, 2, 3 আছে, যে ফর অল এক্স ইকুয়ালস টু দিস পি অফ এক্স ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, 2 নম্বর প্রমাণ কি? আমরা জানি সাম অফ পি অফ এক্স ইজ 1। এটার প্রমাণ করা লাগবে না, চাইলে তুমি প্রমাণ করতে পারো সাম অফ পি অফ এক্স 1। এটা একটু প্রমাণ করে নেই। সাম অফ পি অফ এক্স মানে কি, এই যে আমরা যে করেছিলাম এইটা। তাহলে এখন করে দেখো, সাম অফ পি অফ এক্স হলো পি অফ -1
পি অফ কত 0, পি অফ 1 সংক্ষেপে লিখেছি, পি অফ 2 এন্ড পি অফ 3। তাহলে তুমি যদি যোগ করো, তাহলে যোগ বিয়োগ করলে পি অফ -1 এখানে মান বসাবে, বসিয়ে এই সবগুলি তুমি যদি ক্যালকুলেশন করো, রেজাল্ট আসবে 1। এটা হলো দ্বিতীয় কন্ডিশন। আচ্ছা, তাহলে প্রশ্ন, আমরা ডেফিনিশনে পড়েছি এই দুটা শর্ত যখন মানে, তখন তৃতীয়টা মানবে। ঠিক আছে, যেহেতু 1 হচ্ছে, সো আমরা বলতে পারি সো পি অফ এক্স ইজ এ প্রবাবিলিটি ফাংশন। এই প্রবাবিলিটি ফাংশন এবং এই পি অফ এক্স টা এফ অফ এক্স এর সমান হবে। 3 নাম্বার শর্ত, প্রবাবিলিটি ফাংশন প্রমাণ করতে হলে আমাদের এই দুটা ক্লিয়ার করতে হবে, পি অফ এক্স সমান এফ অফ এক্স হবে। সুতরাং পি অফ এক্স ইকুয়ালস টু, আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন এটা ক্যাপিটাল এফ অফ এক্স লিখি, পি অফ এক্স ইকুয়ালস টু ক্যাপিটাল এফ অফ এক্স। আচ্ছা, এখন আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন প্রডিউস করব কিভাবে। আমাদের দ্বিতীয় প্রমাণটা শেষ, এখানে সব যারা বুঝতেছো না তাদেরকে আমি একটু শেয়ার করে দেখাচ্ছি। দেখো, অ্যাজ পার ডেফিনিশন আমরা প্রবাবিলিটি মাস ফাংশনের এটা প্রমাণ করলাম, প্রবাবিলিটি দ্বিতীয়টা প্রমাণ করলাম, আর দ্বিতীয়টা হলে তৃতীয়টা সত্য, অর্থাৎ ক্যাপিটাল পি অফ এক্স সমান মাস ফাংশন এফ অফ এক্স বা ক্যাপিটাল এফ অফ এক্স। আমরা প্রশ্নে যেহেতু ক্যাপিটাল এফ অফ এক্স ডিফাইন করেছি, তাই আমরা এখানে ক্যাপিটাল এফ অফ এক্স দিয়েছি। তো এই ছিল আমাদের দ্বিতীয় ফাংশন, হ্যাঁ দ্বিতীয় প্রশ্নের উত্তর। এবার আসো তৃতীয় প্রশ্নের উত্তর আমরা করব। তৃতীয় প্রশ্নের উত্তরটা এই পাশে করি। একটি টেবিল করতে হবে, আর আমাদের টেবিলটার নাম হলো ডিস্ট্রিবিউশন টেবিল। probability distribution and distribution function. Probability distribution and distribution function. এটা টেবিলের মাধ্যমে আমরা দেখাতে চাচ্ছি। প্রথমে এক্স, এক্স এর 5টি মান, এ মান 5টা নির্দিষ্ট, -1, 0, 1, 2, 3। আর প্রথমে প্রবাবিলিটি ফাংশন ক্যাপিটাল পি অফ এক্স, আর ডিস্ট্রিবিউশন ফাংশন ক্যাপিটাল এফ অফ এক্স। ক্যাপিটাল পি অফ এক্স আর ডিস্ট্রিবিউশন ফাংশন হলো ক্যাপিটাল এফ অফ এক্স। এখন আমাদের মূল ফাংশনটা নিচে অলরেডি দেওয়া আছে, এই হলো মূল ফাংশন। এখন আমরা এক্স এর মান -1 বসাবো। তো -1 যদি বসাই, ক্যালকুলেশন করলে কি হয়, 5/48 -23/720। আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রবাবিলিটি ফাংশনাল ভ্যালুটা আসছে 13/180। প্রথম প্রবাবিলিটি ফাংশনটা এসেছে।
প্রথম প্রবাবিলিটি ফাংশন আর প্রথম ডিস্ট্রিবিউশন ফাংশন দুটো সেম। এরপরে আসো 49 by আমরা 360। যদি 0 বসিয়ে দেই কত হয় বলো? স্যার 49/360। 49/360 না? জি স্যার। 49/360। আর ডিস্ট্রিবিউশন ফাংশন হবে এই ভ্যালুটা এবং আগের ভ্যালুটার যোগফল। এর সাথে আমরা যোগ করব 13/180। 5/24। তাহলে আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট আসে 5/24। আর এটা কত আসে? 1 বসালে 3, তাহলে 23 ইন্টু 3, 3 1/5। হ্যাঁ, প্লাস 5/48। আমরা পেয়েছি এটা 1/5। তাহলে এই 1/5 এর সাথে এটা যোগ করো, 5/24 কত হয়? এটা হয় 49/120। 5/120। তারপরে 2 বসালে কত হয় বলো? 2 বসালে 5, তাহলে 23 ইন্টু 5, 19/72। 5/420 কত হলো? তুমি কত পেয়েছো? 19/72। 19/70 72। না 70? 72। 72, 19/72। তাহলে 19/72 প্লাস 49/120 আমরা পেয়েছি কিলোটা, তাহলে 121 বাই 180। 180। আর 3 যদি হয় তাহলে কত হয়? 6 একে 7, 7/720 ইন্টু 23। 59/180। হ্যাঁ, 59/180। 59/180 আসে না? জি স্যার। 180। আর এটা যোগ করো, 121 বাই 1 স্যার। ওয়ান। 1। হ্যাঁ, অবশ্যই এটা 1 হবে। ডিস্ট্রিবিউশনের ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স হলো সবগুলির যোগফল ডিস্ট্রিবিউশন ফাইনালি 1 আসবে। এই হলো আমাদের ফাইন্ড দি ডিস্ট্রিবিউশন ফাংশন। তো ডিস্ট্রিবিউশন ফাংশনটা করতে গিয়ে আমরা কি করলাম? প্রবাবিলিটি ফাংশনটা ভ্যালু বের করলাম এবং করেসপন্ডিং ডিস্ট্রিবিউশন ভ্যালুগুলো আমরা পর্যায়ক্রমে বের করেছি। এই ছিল প্রথম অংশ। এখন আসো দ্বিতীয় অংশ প্রমাণ করব। নাও লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কত? probability of -1 less than x less than equal to, এটা কি মিন করে? x এর মান -1 এর চেয়ে বড়, 2 এর সমান বা 2 এর চেয়ে ছোট। এটা মিন করে x equals to 0 প্লাস x equals to 1 প্লাস probability of x equals to 2। দেখো বুঝতে পেরেছো কিনা? -1 এর চেয়ে বড়, 2 এর চেয়ে ছোট, ইট মিনস x এর মান 0 1 2। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তাহলে 0 এর জন্য আমরা ভ্যালু পেয়েছি 49/360। এটা কোথায় থেকে পেয়েছি? টেবিল থেকে। আর 1 এর জন্য আমরা পেয়েছি 1/5। আর 2 এর জন্য আমরা পেয়েছি 19/72। তাহলে যোগ করে বলো এর রেজাল্টটা কত হয়েছে? 49/360 প্লাস 1/5। 19/40। 19/40।
19/72, তার মানে আমি একটু ভুল করেছি। 19/40। 49/360 প্লাস 1/5 প্লাস 19/72, রেজাল্ট কত পেয়েছো? 19/14, 19/40। আমারটার সাথে তোমার মিলে না কেন? 49/360 প্লাস 1/5 স্যার একটু মিস্টেক হয়ে। আর হলো 19/72, আমি তো পেয়েছি 3/5। তোমরা কি এটা পাচ্ছ? স্যার 1910 দিছি তো আপনাদের, ঠিক আছে স্যার। অন্য একজন হিসাব করো, স্যার একজনে 3/5, থ্রি বাই একজন ফাইভ করলে হবে না, কয়েকজন হিসাব করলে আমাদের ভুল হবে না। আচ্ছা, তাহলে আমরা ক্যালকুলেশন করে লেফট হ্যান্ড সাইড পেয়েছি 3/5। এখন আমরা বের করব রাইট হ্যান্ড সাইড। আমার এটা দরকার নাই। এবার রাইট হ্যান্ড সাইড কত আছে দেখি। রাইট হ্যান্ড সাইড হলো f(2 minus f(-1)। আমরা f(2) কত পেয়েছি? f(2) ওই যে f(2) 121, 121/180, f(-1) হলো 13/180। 3/5। তাহলে বিয়োগ করলে কত হয়? 13 বাদ থ্রি দাও। বাই থ্রি বাই ফাইভ স্যার। 3, 11, 8, 2, 118 থেকে ভুল করছি। 108, 108/180, তাহলে 3/5 আসে। জি স্যার, 3/5 আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ সুতরাং আমরা লিখতে পারি probability of -1 less than x less than equal to is equals to distribution function f(2) minus f(-1). শোন, মোটামুটি অনেকটা বড়, কিন্তু অনেকগুলা পার্ট এই অঙ্কটা। তো আমি যদিও মুছে ফেলেছি, আহ আবার তোমাদেরকে এই পুরো অঙ্কটা রিভিশন দিচ্ছি, তাহলে তোমরা ভালো করবে। যে করে দেওয়া অঙ্কটা নয়, কিন্তু এখানে একটা অঙ্ক দেওয়া আছে, ঠিক এটার মধ্যে আমি আরেকটি নিয়েছিলাম। যে এই ফাংশনটা দেওয়া আছে, এক্স এর এখানে 60টি মান, -3 থেকে +3 পর্যন্ত। সো আমাদের প্রথম কোশ্চেন ছিল কে এর মান বের করা। তো আমরা কে এর মান বের করতে গিয়ে সাম অফ অল প্রবাবিলিটিস 1, এখানে সামেশন করে 60টা মান বসিয়ে দিয়েছি। তুমি এভাবে করতে পারো, বা আমি যেভাবে লিখেছি সেভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে এখানে সবগুলিতে মান বসিয়ে আমরা যোগ বিয়োগ করে কে এর মান পেয়েছি। ডিটেলস দেখাইনি, এই ডিটেল তোমরা করে নিবে। আচ্ছা, ঠিক এভাবে কিন্তু আমরা আমাদের অঙ্কটাতে কে এর মান একটা বের করেছিলাম। তো এই ছিল প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, দেখাও যে ফাংশন পি অফ এক্স ইজ এ প্রবাবিলিটি ফাংশন। সো প্রবাবিলিটি ফাংশন প্রমাণ করতে হলে ওই ডেনসিটি ফাংশনের ফর্মুলাটার কথা খেয়াল রাখতে হবে। আমরা গত ক্লাসে প্রবাবিলিটি মাস ফাংশন আলোচনা করেছিলাম। এটা এই তিনটেই প্রমাণ করতে হবে। আসলে তিনটা প্রমাণ না, প্রথম দুইটাকে প্রমাণ করতে হবে। প্রথম দুইটা যদি ঠিক থাকে তাহলে পরেরটা সত্য। এটাই হলো প্রবাবিলিটি মাস ফাংশনের ক্যারেক্টারিস্টিক্স। এই জন্য তুমি প্রথম দুইটা প্রমাণ করে বলতে পারবে ইয়েস, দিস ফাংশন ইজ এ প্রবাবিলিটি ফাংশন। তো আমরা কিভাবে কাজটা করেছিলাম? অল এফ অফ এক্স গ্রেটার দেন 0 প্রমাণ করেছি। 0 হতে হবে নট নেসেসারি, দুইটার যে কোনো একটা শর্ত মানবে। যেমন আমরা আমাদের অঙ্কে
আমরা দেখিয়েছি যে এই অংশটুকু, অর্থাৎ কে এর মানটা বসিয়ে নতুন ফাংশন এসেছে, এক্স এর যে কোনো মানের জন্য যে 7টা মান এখানে দেওয়া আছে, এই 7টা মানের জন্য পি অফ এক্স অলওয়েজ গ্রেটার দেন 0। একেবারে -3 এর জন্য গ্রেটার দেন 0, আপ টু +3 এর জন্য গ্রেটার দেন 0। তো প্রথম শর্তটা স্যাটিসফাইড। আর দ্বিতীয় শর্তটা সামেশন বের করেছি, সামেশন বের করে দেখেছি দিস ইজ 1। দ্যাট মিন্স উই ক্যান সে আওয়ার ফাংশন পি অফ এক্স ইজ এ প্রবাবিলিটি ফাংশন। এই ছিল দ্বিতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্নটা ছিল ডিস্ট্রিবিউশন ফাংশন প্রডিউস করা একটা টেবিলের মাধ্যমে। সো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এবং ডিস্ট্রিবিউশন ফাংশনটা একটা টেবিলের মাধ্যমে আমরা 7টা মানের জন্য করেছি আমার কাছে। হ্যাঁ, ক্লাস 7টা মানের জন্য বের করেছি। আর এফ অফ এক্স টা বের করার কৌশল, প্রথম ভ্যালুর জন্য পি অফ এক্স এফ অফ এক্স সমান, বাট পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে এই এফ অফ এক্স আর এই পি অফ এক্স যোগ করলে এর পরেরটা আসে, একইভাবে কোনাকুনি যোগ করলে এটা আসে, এই কোনাকুনি যোগ করে ফাইনালি আমরা রেজাল্ট পাবো 1। এই হলো ডিস্ট্রিবিউশন ফাংশন। আর এই অংশে আমরা দেখতে পেয়েছি লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ পি অফ 0 থেকে 2 হলে কত হয়, আমরা -1 দিয়ে করেছি, যে কোনো ভ্যালু দিয়ে করা যাবে। পরে আমরা উভয় পক্ষ মিলিয়েছি। তাছাড়া এইখানে আরো একটা অঙ্ক ছিল, পি অফ -2 থেকে +2 ক্যালকুলেশন করা, এটা আমি এখন প্রশ্নে দিই। তো এই ছিল মোটামুটি ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের একটি প্রবলেম। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা সিরিয়ালি অঙ্কটা দেখবে, স্লাইড দেখলেও পারবে, কোনো সমস্যা নাই। আমরা এখন চলে যাব কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য একটি প্রবলেম সলভ করব। দেখো, এই দুটির যে কোনো একটা অঙ্ক পরীক্ষায় থাকে, হয় ডিসক্রিটের জন্য থাকবে, না হয় কন্টিনিউয়াসের জন্য থাকবে। আমরা ডিসক্রিটের অঙ্কটার প্রপার্টিজ গুলো বের করেছি এবং মোটামুটি প্র্যাকটিস এর জন্য তোমাদের তো স্লাইড দিয়ে দিলাম, সেখানে কিছু প্রবলেম আছে, তোমরা প্র্যাকটিস করে নেবে। এবারে কন্টিনিউয়াস এর জন্য একটা এক্সাম্পল করি। দি probability density function PDF of a continuous random variable continuous random variable x is given below. ফাংশনটা কি? f of x equals to k into 3x square plus 7 plus 2/3। এই ভ্যালুটা যখন x এর মান lies between 0 to 3, f of x সমান এত যদি x এর মান 0 থেকে 3 এর মধ্যে অবস্থিত। আর এর আরেকটা মান আছে 0, সেটা হলো আদারওয়াইজ। আদারওয়াইজ মানে 0 থেকে 3 এর বাহিরে, অর্থাৎ 0-এর চেয়ে নেগেটিভ দিকে অথবা 3-এর চেয়ে সামনের দিকে, 4, 5, 6, অর্থাৎ ওই ইন্টারভ্যালের জন্য ফাংশনাল ভ্যালুটা হলো 0। সো এখান থেকে আমাদের বের করতে হবে find the value of k
এটা আমাদের বের করতে হবে। এর মানটা কত, এটা আমরা বের করবো। আর দ্বিতীয়, এখানে খুব বেশি প্রশ্ন নাই, দ্বিতীয় প্রশ্নটা হলো যে obtain probability of x lies between 1 to 2, এই মানটা বের করতে হবে আপনার। এই দুটা আমরা এখানে প্র্যাকটিস করব। তাহলে প্রথমত কে এর মান বের করব ফর্মুলা অ্যাপ্লাই করে, আর দ্বিতীয়ত আমরা এটা বের করতে পারি। এরকম অনেক রকমের প্রশ্ন করা যাবে না তা না। যেমন আমি যদি প্রশ্ন করি 3 নাম্বার, যে find probability of x is greater than 2, x is greater than 2, এটাও হতে পারে। বা 4 নাম্বার, এরকম বিভিন্ন রকমের ভ্যালু আসবে। ফাইন্ড probability of x is less than 1, 1 এর চেয়ে ছোট, 2 এর চেয়ে বড়, 1 থেকে 2, 2 থেকে 3, এরকম বিভিন্ন রকমের ইন্টারভ্যালে আহ আসতে পারে। ফার্স্ট অফ অল আমরা ডেফিনিশন অফ প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন পিডিএফ এর সংজ্ঞা অনুযায়ী আমরা ফার্স্ট অফ অল কে এর মানটা বের করব। আর সেই কে এর মানটা এখানে বসিয়ে দিলে আমরা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা পেয়ে যাব। সেই ফাংশন থেকে এখানে যত রকমের ভ্যালুজই থাকুক না কেন আমরা ক্যালকুলেশন করতে পারবো। এবার আসো আমরা কিভাবে বের করব সলিউশন। We know that probability density ফাংশনের জন্য ইন্টিগ্রেশন ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি f of x dx সমান 1, আমরা জানি না? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি f of x dx সমান 1, এটা হলো দ্বিতীয় শর্ত। আর প্রথম শর্তটা কি? f of x must be greater or equal 0 for 0। all x belongs to R, a set of all real number। দুইটা। আর তৃতীয় শর্তটা কি? প্রথম দুইটা যখন মানে, তাহলে পি অফ এক্স সমান এফ অফ এক্স। তো ওইটা কিন্তু বলা হয়নি যে শো দ্যাট এটা, এই যে এটা একটি প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এখানে বলেই দেওয়া হয়েছে এটা একটি ডেনসিটি ফাংশন, ওই প্রমাণটা আর করা লাগবে না এখানে। তো যাই হোক, আমরা এখন এটাকে ভেঙে নিব। মাইনাস ইনফিনিটি থেকে 0, 0 থেকে 3, 3 থেকে প্লাস ইনফিনিটি। और আমরা যদি লিখি মাইনাস ইনফিনিটি থেকে 0 f of x dx প্লাস 0 থেকে 3 f of x dx প্লাস 3 থেকে ইনফিনিটি f of x dx সমান 1। প্রশ্ন অনুযায়ী খেয়াল করে দেখো, এই প্রথম ইন্টারভ্যাল এবং তৃতীয় ইন্টারভ্যালের জন্য ফাংশনাল ভ্যালুটা 0, ওই যে আদারওয়াইজ বলেছে সেই শর্তে। তাহলে f of x এটা যদি 0 হয়ে যায়, হোল ইন্টিগ্রেশনে কিন্তু আমার 0 আসতেছে। আর 0 to 3 এর মধ্যে f of x টা হলো a into 3 x square plus 7 plus 2 by 3 a plus 0 সমান 1। অর্থাৎ প্রথম ইন্টিগ্রেশন এবং শেষ ইন্টিগ্রেশনের রেজাল্টটা 0। এই জন্যই কিন্তু তৃতীয় প্রপার্টিটা বলা হয়েছে যে আমাদের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের তৃতীয় প্রপার্টিটা কি কারো মনে আছে? সেটা হলো তৃতীয় প্রপার্টি f of x equals to a to b f of x dx। a b বলতে এখানে 0 আর 3, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের তৃতীয় প্রপার্টিটা হলো এটা। পরীক্ষা কিন্তু
ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল অথবা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এর যে ডেনসিটি ফাংশন আছে, সেই ডেনসিটি ফাংশন প্রত্যেকটাতেই তিনটি করে কন্ডিশনস আছে। সেই কন্ডিশনস তিনটি কিন্তু আমাদের জানা থাকতে হবে, প্রায় পরীক্ষায় আসে। এখন আমরা এই ইন্টিগ্রেশনটা করব। ইন্টিগ্রেশন তো পারি, আমদল পারবো না? এই ইন্টিগ্রেশনটা পারতে হবে। k ইন্টু এক্স কিউব প্লাস 7x প্লাস 2/3x 0 to 3 সমান 1। তাহলে তুমি যদি 3 বসাও কত হয়, এটা একটু ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে হবে। 27 আর হলো 21, 27 আর 21 হলো 48, 48 কে 48 কে প্লাস 2 সমান 1। আমরা এই জায়গাতে একটু ভুল করেছি, খেয়াল করে দেখো। আমি প্রশ্নটা নিতে গিয়ে এই জায়গাটা ভুল করেছি। ইট শুড বি মাইনাস, তোমরা একটু কারেকশন করে নাও। এটা মাইনাস হবে, এই ফাংশনটা মাইনাস হবে, -2/3। এটা -2/3 হলে আমার এখানেও এটা -2/3 হবে, এটাও -2। তখন এটা আমাদের হয়ে যাবে মাইনাস। আর সো 48 সমান 3, সুতরাং সমান 1/16, সমান 1/16। সুতরাং প্রবাবিলিটি ফাংশনটা কি হলো? therefore f(x) সমান 1/16 into 3x square minus, sorry, plus 7 into আর -2/3। আর x এর মান কত? 0 থেকে 3। x এর মান হলো 0 থেকে 3। এই হলো আমাদের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনের মূল প্রবাবিলিটি ফাংশনটা f(x). এই ফাংশনটা থেকেই আমরা এখন পর্যায়ক্রমে এই ভ্যালুস গুলো বের করব। তাহলে প্রথমে কত বলেছি? p of x is 1 to 2। তাহলে প্রথম অংশটুকু দেখাচ্ছি, দেখো। দ্বিতীয় সলিউশন, সেটি কি? p of x is lies between 1 থেকে 2। প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনে বিশেষ করে ডিসক্রিট কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু টার্মিনাল পয়েন্টস গুলি কাউন্ট করা হয় না, বাট ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলে টার্মিনাল পয়েন্টস গুলি কাউন্ট করা হয়। আর সেটা খুবই এসেনশিয়াল, কারণ সেখানে নাম্বার অফ ফিউ ইনফরমেশনস, এক্স এর কয়েকটি নির্দিষ্ট মান থাকে, 5টা 7টা 3টা 5টা এই টাইপের। বাট এখানে একটা ইন্টারভেল, তাই এইখানে টার্মিনাল যে এক্স এর মান 1 এর সমান বা 1 এর চেয়ে বড়, এটা তেমন ইফেক্ট করে না। আর এটার ডেফিনিশনটা কি? ডেফিনিশন হলো 1 থেকে 2 f of x dx। তাহলে আমরা 1 to 2 মানটা বসিয়ে দিই। f of x এর মান হলো 1/16 into 3x square plus 7 minus 2/3। এই এবার ইন্টিগ্রেশনটা করে এই মানটা বের করবে, ইন্টিগ্রেশন করে মানটুকু বের করতে হবে। দেখো তো কত হয়। আমি আর করলাম না, এই ইন্টিগ্রেশনটা করো, মান বের করো। এটা কিন্তু এই ইন্টিগ্রেশন ক্যালকুলেটরে করা যায়।
কিন্তু ক্যালকুলেটরে তোমরা করতে পারবে, পরীক্ষায় মূল কাজটা তোমাদের ম্যানুয়ালি করে দেখাতে হবে। ঠিক আছে, আমি এখন ক্যালকুলেটরে করতে পারবো, কিন্তু আমি তো আর পরীক্ষা দিব না, তোমরাই পরীক্ষা দিবে, সেজন্য তোমরা কিন্তু ক্যালকুলেটর করলেও ম্যানুয়ালি দেখাতে হবে। 3x² প্লাস 7, তারপরে মাইনাস 2/3, 2/3। আমি আহ ক্যালকুলেটর দিয়ে করে দেখলাম, এই রেজাল্টটা আসছে, তোমরা করে দেখতে পারো। ফাইভ স্যার বাই 5/6। 24 5/24 পেয়েছো কিনা? এইভাবে যদি পরীক্ষায় করো কোনো নাম্বার পাবে না। কেন? এই ইন্টিগ্রেশনটা তোমাকে দেখাতে হবে, কারণ এটার জন্য পার্টিকুলার 2 নাম্বার আছে। তুমি ক্যালকুলেটর ইন্টিগ্রেশনের নলেজটা কিন্তু আমার দরকার আছে। হ্যাঁ, আমি ক্যালকুলেটর দিয়ে ইন্টিগ্রেশনটা করেছি, দেখো। 3x² + 7/16। স্যার স্যার আরেকবার একটু দেখবেন স্যার, আমার তো 5/6 আসলো। 5/6 আসছে। জি স্যার, আমি একটু ভাঙিয়ে করছি। ভেঙে করছো, তাহলে 1 থেকে 2 সীমানা দিয়েছো তো। যদি তোমারটা ওইটা আসে, তাহলে আমরা একটু দেখতেই হয় যে ক্যালকুলেটরে ভুল করছে কিনা। ঠিক আছে, আমরা একটু দেখি। এটা খুব কঠিন কাজ না। তাহলে আমাদের ইন্টিগ্রেশনে আসবে 1/16 x³ + 7x -2x/3, 1 2 2 সমান এই। এখন 2 যদি বসাই 8, 8 আর 14 কত? 22। উপরে 22, নিচে 16, -4/3। এই হলো আপার লিমিট, আর লোয়ার লিমিট হলো উপরে 8, নিচে 16, অর্থাৎ 1/2 -2/3। এখন এই যোগ বিয়োগটা করলেই আমাদের রেজাল্ট ঠিক হয়ে যাবে। 22/16 -4/3 -1/2, আর মাইনাস মাইনাস +2/3। হ্যাঁ, 5/24 আসছে, তুমি মনে হয় ভুল করেছো। ঠিক আছে, ভুল হতেই পারে। তাহলে আমরা দেখলাম এটা 5/24 আসছে। সেই জন্যে একটু ম্যানুয়ালি ক্যালকুলেশনটা আমাদের ক্লিয়ার করতে হবে। এরপরে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয়, যেমন p(x)(2), এর মানে কি? দেখো, 3 নাম্বার, p(x) 3-এর চেয়ে বড়, সরি 2-এর চেয়ে বড়, p(x)(2), এটা অর্থ হলো তোমার 2 থেকে 3 এর বেশি যাবে না। কেন 2 থেকে 3 এর বেশি যাবে না? কারণ 3-এর চেয়ে বড় হলে আদারওয়াইজ এর রেজাল্ট 0, আর 2-এর চেয়ে ছোট তো নাই করেছে, সেটাও তো 0, সেটা তো নাই বলেছে, এই সম্ভাবনাটা কত। তো এখন তুমি এটা বের করো, মান 2 থেকে 3, f(x) এর মান কত? 1/16, 3x² + 7 -2/3 ইন্টু dx। এটাও তুমি কিন্তু ভেঙে ভেঙে তোমাকে করতে হবে, আর করে তারপরে প্রয়োজনে তুমি আহ চেক দিতে পারো দিয়ে, ক্যালকুলেটর দিয়ে, যে এই অঙ্কটা ঠিক আছে কিনা, এই যে করলে চেক দিবে, কিন্তু মূল অঙ্কটা তোমাকে ম্যানুয়ালি করতে হবে। 3x² + 7
3x² প্লাস 7/16 মাইনাস 2/3। আমি এই রেজাল্টটা পেয়েছি 23/24, এই 23/24। তো আশা করি এটাও পারবে। ফাইন্ড দি প্রবাবিলিটি x is less than 1। x is less than 1 মানে এটা হবে 0 থেকে 1, কারণ আমার ফাংশনটা ডিফাইন ফর 0 থেকে 3। তো 1 এর চেয়ে কম হলে তাহলে 0 থেকে 1 পর্যন্ত হবে, আর 0 থেকে 1 এর রেজাল্ট যা হবার হবে এটা আমরা এখানে 0 থেকে 1 যদি বসিয়ে দেই আমাদের অঙ্কটায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 to 1 বসিয়ে দিলে তৃতীয় রেজাল্টটা বের হয়ে আসবে। যাই হোক, তৃতীয় রেজাল্টটাতে একটু সমস্যা আছে, সেই জন্য আমি তৃতীয়টা কেটে দিলাম, মানে লাস্টেরটা কেটে দিলাম। একটু ঝামেলা আছে, প্রবাবিলিটির সংজ্ঞার সাথে ম্যাচিং হয় না, কারণ আমরা যে প্রবলেমটা নিয়েছিলাম এই প্রবলেমটাতে এটা আমরা বানিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ ম্যানুয়ালি তৈরি করে নিয়ে এসেছি, ব্যাপারটা জাস্টিফাই করা হয়নি, যার ফলে এই এই জিনিসটা আসতেছে নেগেটিভ, কিন্তু কখনো প্রবাবিলিটি নেগেটিভ আসবে না। এটা আমাদের অঙ্কের বানিয়ে নেওয়া অঙ্কের একটা লিমিটেশন। তবে পরীক্ষায় যে অঙ্কটা আসবে পুরোপুরি এই টাইপের কোনো ত্রুটি থাকবে না। এটা ভালো পাওয়া গেছে, এটাও পাওয়া গিয়েছে। এটা যেমন আমরা পেয়েছি 23/24, এটার একটা রেজাল্ট আমরা পেয়েছিলাম 5/24। সো যাই হোক, এই টাইপের হলো মোটামুটি ডিসক্রিট কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য আমরা একটা প্রবলেম সলভ করেছি। সো এতক্ষণ দুটি অঙ্ক করেছি, একটি হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল কয়েকটা প্রপার্টি বের করেছি, এবং কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল আরো কয়েকটি প্রপার্টি আমরা বের করেছি। এই দুটো অঙ্কের প্রায় যে কোনো একটা অঙ্ক পরীক্ষায় থাকে, সেটা তোমরা ভালোভাবে শিখে নিবে। চলো আমরা, এই পর্যন্ত ছিল গত ক্লাসের পড়া। আসলে সময় স্বল্পতার কারণে আমি আগাতে পারিনি। আমাদের আরো একটি চ্যাপ্টার টাচ করি, পরের দিন আমরা পড়বো। চ্যাপ্টারের নাম হলো ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, গাণিতিক প্রত্যাশা বাংলায় বললে। ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বা গাণিতিক প্রত্যাশা। এই ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের মধ্যে আমরা অনেকগুলা ছোট ছোট ডেফিনিশন পড়ব। প্রথম ডেফিনিশনটা হলো মিন অফ দি র্যান্ডম ভেরিয়েবল। আমরা কিন্তু র্যান্ডম ভেরিয়েবলের ডেফিনিশন পড়েছিলাম গত ক্লাসে। র্যান্ডম ভেরিয়েবল দুই ধরনের, সেটাও পড়েছি। একটি ছিল ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আর একটি ছিল কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। এগুলো আমরা গত ক্লাসে পড়েছি। এখানে ডেফিনিশনটা আসছে মিন অফ দি র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবলের মিন কাকে দেখো, এই মিন র্যান্ডম ভেরিয়েবলের মিনের আরেকটি নাম হলো এক্সপেক্টেড ভ্যালু, প্রত্যাশিত মান, বা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, গাণিতিক প্রত্যাশা, একই কথা। আর এই গাণিতিক প্রত্যাশা বা এক্সপেক্টেড ভ্যালুকে ই অফ ক্যাপিটাল এক্স দ্বারা আইডেন্টিফাই করা হয় বা ডিফাইন করা হয়। আর ই অফ এক্স কে বা গাণিতিক প্রত্যাশাকে মিউ লোয়ার সাফিক্স এক্স দ্বারা ডিনোট, মিউ লোয়ার সাফিক্স এক্স, এখানে সাফিক্সটা ক্লিয়ার বোঝা যায়নি। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি আমি বোর্ডে আলোচনা করি,
তাহলে দেখবো যে গাণিতিক প্রত্যাশা বা এক্সপেকটেশন অফ এক্স, এটাকে ই অফ এক্স দ্বারা ডিনোট করা হয়। ই অফ ক্যাপিটাল এক্স অথবা স্মল এক্স, সেটা কোনো সমস্যা নাই, যে কোনো একটা এক্স আমরা দিতে পারি। অর্থাৎ এটাকে মিউ এক্স অথবা এক্সপেকটেশন অফ এক্স, একই কথা। মিউ এক্স এক্সপেকটেশন অফ এক্স, এটা কি বলা হয়? এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স বলা হয় বা এক্সপেকটেশন অফ এক্স বলা হয়। এক্সপেকটেশন অফ এক্স একই কথা। বা এটার আরেকটা নাম হলো, এটাকে বলা হয় মিন, গাণিতিক গড়, মিন অফ দি এক্সপেক্টেড ভ্যালু। এখন এই এক্সপেক্টেড ভ্যালু র্যান্ডম ভেরিয়েবলের সংজ্ঞা আছে দুটি। একটি হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আরেকটি হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য সংজ্ঞাটা হলো এক্সপেকটেশন অফ এক্স, এটা হলো এক্স এক্স এফ অফ এক্স, যখন এক্স ইজ ডিসক্রিট, ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। আরেকটা হলো এক্স, এটা ইন্টিগ্রেশন হবে, আর প্রথমটা সামেশন হবে। আমি একটু ভুল করেছি, ডিসক্রিটের জন্য হয় সামেশন আর কন্টিনিউয়াস এর জন্য হয় ইন্টিগ্রেশন। এক্স এফ অফ এক্স ডিএক্স, যখন এক্স ইজ কন্টিনিউয়াস, সংক্ষেপে লিখছি। এই হলো এক্সপেকটেশন অফ এক্স এর সংজ্ঞা বা গাণিতিক প্রত্যাশা যাকে বলা হয়। এক্সপেকটেশন অফ এক্স এর দুইটা সংজ্ঞা, একটি হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য সামেশন অফ এক্স এফ অফ এক্স, আরেকটি হলো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য, সেটি হলো মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স এফ অফ এক্স ডিএক্স। সংজ্ঞা দুটি আমাদের মনে রাখতে হবে। এটা হলো মিন অথবা এক্সপেক্টেড ভ্যালু অফ এফ অফ এক্স। এখন ভ্যারিয়েন্সের সংজ্ঞা আছে। ভ্যারিয়েন্সের সংজ্ঞাটা কি দেখো, আমরা আগে সংজ্ঞাগুলি পড়ে নেই, তারপরে আমরা ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যাই বলি না কেন, ভ্যারিয়েন্স কে সিগমা স্কয়ার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আমরা মিডের সিলেবাসে পড়েছি। এটাকে ভি এ আর অফ এক্স দ্বারাও লেখা হয় ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স অফ এক্স। আর ভ্যারিয়েন্স অফ এক্স এটাকে এইভাবে লেখা হয় এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউ হোল স্কয়ার। এটা হলো ভ্যারিয়েন্স অফ এক্স এর সংজ্ঞা। ভ্যারিয়েন্স অফ এক্স এর সংজ্ঞা কি? এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউ হোল স্কয়ার। মিউ কি? মিউ হলো মিন, মিউ কে বলা হয় মিন। এই যে মিউ অফ এক্স বা এক্সপেকটেশন অফ এক্স যা আমরা মিন বলেছি, সেই মিউ হলো মিন। এখন এই সংজ্ঞাটাকেও দুই ভাগে ভাগ করতে হবে, একটি হলো ফর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আরেকটি ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। তাহলে আমরা আহ এক কথা এইভাবে লিখতে পারি, ভ্যারিয়েন্স সিগমা স্কয়ার ইজ ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউ হোল স্কয়ার। আর এটা দুই ভাগে লিখতে হবে, একটি হবে সামেশন দিয়ে এক্স মাইনাস মিউ হোল স্কয়ার ইনটু এফ অফ এক্স, কখন এক্স ইজ ডিসক্রিট। আরেকটা হলো ইন্টিগ্রেশন দিয়ে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স মাইনাস মিউ হোল স্কয়ার এফ অফ এক্স ডিএক্স, কখন
যখন এক্স ইজ কন্টিনিউয়াস। তাহলে আমরা দুটা সংজ্ঞা দেখলাম, একটি হলো মিন বা এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স, দুই ধরনের, ডিসক্রিট র্যান্ডমের জন্য সামেশন অফ এক্স এফ অফ এক্স, আর কন্টিনিউয়াস র্যান্ডমের জন্য কন্টিনিউয়াস এর জন্য মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এক্স এফ অফ এক্স ডিএক্স। এটা হলো মিনের বেলায়। আর ভেরিয়েন্সের বেলায় এক্সপেকটেশন অফ এক্স মাইনাস বি হোল স্কয়ার, এটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। যেখানে এক্স ছিল সেখানে এক্স মাইনাস বি হোল স্কয়ার, তারপরে এফ অফ এক্স, উভয় ক্ষেত্রে সেম। এই হলো ডিসক্রিটের জন্য, এই হলো কন্টিনিউয়াস এর জন্য। আমরা এতক্ষণ চারটা সংজ্ঞা দেখলাম, ভেরিয়েন্স এবং মিন ফর ডিসক্রিট এন্ড ফর কন্টিনিউয়াস। আর আমরা জানি আর আমরা জানি, ভেরিয়েন্সের স্কোয়ার রুট করলে দুটা মান আসে, একটি পজিটিভ একটি নেগেটিভ। পজিটিভ ভ্যালুটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্সের পজিটিভ ভ্যালুটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমরা আগে শিখেছি। এখন ভেরিয়েন্সটাকে ক্যালকুলেশনের জন্য একটু ম্যাথমেটিক্যাল টার্ম ইজি করে লেখা যায়, সেটা দেখো। অর্থাৎ ভেরিয়েন্স ইজ ইকুয়ালস টু, আমরা শিখেছি ভেরিয়েন্স ইজ ইকুয়ালস টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস মিউ হোল স্কয়ার, এটা শিখেছি কতক্ষণ আগে দিলাম না, এক্স মাইনাস মিউ হোল স্কয়ার। আচ্ছা, মিউটা কি? মিউটা হলো এক্সপেকটেশন অফ এক্স, এই হলো মিউ, মিউ হলো এক্সপেকটেশন অফ এক্স। তাহলে এক কাজ করি, মিউ এর মানটা বসিয়ে দিই, এক্সপেকটেশন অফ, আর এই অংশটুকুকে আমরা একটু ক্লিয়ারলি মিউ না লিখে এটাকে আবার এক্সপেকটেশন অফ এক্স লিখলাম হোল স্কয়ার। এখন এখানে আমরা এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলাটা করে নিই। তাহলে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার, আচ্ছা ফর্মুলা আগে করি পরে এক্সপেকটেশন ভাঙবো, যে এক্স স্কয়ার মাইনাস টু এক্স এক্সপেকটেশন অফ এক্স প্লাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কয়ার। আমরা কি বুঝতে পেরেছি? এই লিয়াকত আলী, লিয়াকত আলী শুনতে পাচ্ছেন? নাই, ও মনে হয়, স্যার অফিসে আছি তো। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, তাহলে মাম্মি সুলতানা কি বুঝতে পেরেছো? মাম্মি সুলতানা আমরা কি করেছি, এ মাইনাস বি হোল স্কয়ার এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার, তেমন কিছু করিনি, ছোটবেলার একটা ফর্মুলা অ্যাপ্লাই করেছি। জি স্যার। ওকে, এখন এই এক্সপেকটেশনটা অ্যাপ্লাই করব। এই এক্সপেকটেশনটা কিভাবে অ্যাপ্লাই করব, ফর্মুলাটা কি, এটা একটু আমাদের জানতে হবে। এটা লিখা হয় এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস, এখানে কিন্তু অলরেডি এক্সপেকটেশন আছে, তাই এটার উপরে আর এক্সপেকটেশন হবে না, যে চলকটা আছে তার উপরে এক্সপেকটেশন হবে। তাহলে এটা হবে এক্সপেকটেশন অফ এক্স ইনটু এক্সপেকটেশন অফ এক্স, আর প্লাস এখানে এক্সপেক্টেড করা আছে তাই আর কোনো এক্সপেকটেশন হবে না, এটা হবে এক্সপেকটেশন অফ এক্স। এবার এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস টু এক্সপেকটেশন অফ এক্স হোল স্কয়ার প্লাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কয়ার। তাহলে যোগ বিয়োগ করলে আসে এক্সপেকটেশন অফ এক্স স্কয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স। এই হলো ভেরিয়েন্স অফ এক্স এর ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন। অর্থাৎ আমরা যখন কোন একটি ফাংশনের, হয় সেটা র্যান্ডম ভেরিয়েবল ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল হতে পারে, আর না হয় কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল হতে পারে, তবে ভেরিয়েন্সের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা কাজ করব।
আচ্ছা, এবার আসো আমরা কিছু গাণিতিক ফর্মুলাগুলিকে একটু সামারাইজ করি আমাদের ক্লাস আজকে শেষ করে দিব। গাণিতিক ফর্মুলার সামারাইজেশন, প্র্যাকটিক্যাল সামারাইজেশন। মনে করো আমাদের চারটা ইনফরমেশন আছে, প্রত্যেকে চার চার চার। এটার মিন কত হবে? মিনও কিন্তু চার, তাই না? এর ভেরিয়েন্স কত হবে জানো? ভেরিয়েন্স হবে শূন্য। একই রকমের ভেরিয়েন্সের ফর্মুলা আমরা যে শিখেছি, তো তার মেইন থেকেই তো ভেরিয়েন্সটা প্রডিউস হয়। ভেরিয়েন্সের সংজ্ঞা আমরা কি শিখেছিলাম, কারো কি মনে আছে? ভেরিয়েন্স অফ এক্স কি শিখেছি? এটা হলো সামেশন অফ এফ আই এক্স আই মাইনাস এই এক্স বার, এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার বাই এন। এখন যখন এক্স আই এবং এক্স বার সবই সমান, তাহলে এই রেজাল্টটা কিন্তু জিরো হয়ে যায়, তখন ভেরিয়েন্স আসে জিরো। অর্থাৎ কোন কনস্ট্যান্ট ভ্যালুর ভেরিয়েন্স আসবে জিরো, মিন আসবে ওই কনস্ট্যান্টটাই। দেখো কথাগুলি বোঝা যায় কিনা। আমরা চারটা ডাটা নিয়েছি, তার মিন বের করলে 4 বের হয়, তার ভেরিয়েন্স বের করলে জিরো বের হয়। কি বোঝা গেল? হুম। জি স্যার। সোজা। হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। ওকে, তার মানে দাঁড়াচ্ছে আমরা এতক্ষণ যা শিখছি, এক্সপেকটেশন অফ এক্স, এটার মানে কি? এটার মানে হলো সামেশন অফ এক্স পি অফ এক্স। সংজ্ঞা এটাই লিখেছিলাম, এটা একটু সামারাইজ করতেছি এতক্ষণ যা পড়েছি। expectation of x is x summation of x p of x। আবার আমরা কতক্ষণ আগে ভেরিয়েন্স ওই সংজ্ঞাটা লিখে দেই, expectation of x square minus expectation of x whole square। এটা আমরা শিখেছি। এটা যদি 1 নাম্বার বলা হয়, এটা 2 নাম্বার। 3 নাম্বার হলো expectation of a, a মানে কনস্ট্যান্ট। আচ্ছা, এক্সপেকটেশন তো মিন, অ্যারিথমেটিক মিন। আমি যেমন কনস্ট্যান্টের অ্যারিথমেটিক মিন কত পেয়েছি, ওই কনস্ট্যান্ট, তাহলে এক্সপেকটেশন অফ এ সমান কত হবে? এ। এই হবে, ভেরি গুড। এক্সপেকটেশন অফ এ হবে এ। অর্থাৎ যে কোনো কনস্ট্যান্ট ভ্যালুর এক্সপেকটেশন মানে গড় হবে ওইটাই। 4 নাম্বার, ভেরিয়েন্সটা কত হবে? ভেরিয়েন্স অফ এ, জিরো। ভেরিয়েন্স অফ এ হবে জিরো। কনস্ট্যান্ট ভ্যালুর ভেরিয়েন্স জিরো। ওই যে ফর্মুলায় আমরা আলোচনা করেছি, কনস্ট্যান্ট ভ্যালুর ভেরিয়েন্সটা হবে জিরো। আচ্ছা, আবার মনে রাখবে নাম্বার 5, ভেরিয়েন্স অফ এ এক্স। এখানে কিন্তু এ হলো এক্স এর বন্ধু, এটা হবে এ ইন্টু ভেরিয়েন্স অফ এক্স। বুঝতে পেরেছো? ভেরিয়েন্স অফ এক্স, এটা কনস্ট্যান্ট, তাকে আর জিরো করা যাবে না, কারণ এ হলো এক্স এর বন্ধু হিসেবে আছে। তাই ভেরিয়েন্স অফ এক্স হবে এ ইন্টু ভেরিয়েন্স অফ এক্স। এটা আমরা মনে রাখবো। আচ্ছা, আমি এইখানে একটু ভুল করেছি। ভেরিয়েন্স বের করতে গিয়ে এই টাইপের ভুলটা আমি একটু সংশোধন করে দিই, এটা হয়নি। আহ এটা এস স্কোয়ার ইন্টু ভেরিয়েন্স অফ এক্স হবে। এস স্কোয়ার, এটা অঙ্ক করলে বের হয়, আমরা অঙ্ক করে ভেরিয়েন্স অফ এক্স এই ফর্মুলা দিয়ে বের করব। বের করলে এটা আগামী ক্লাসে করব। এটা এস স্কোয়ার হবে। আমাদের মোটামুটি মনে করো যে এ এক্স প্লাস বি যদি হয়, তাহলে এস স্কোয়ার ভেরিয়েন্স অফ এক্স
আর বি এর ভেরিয়েন্সটা হলো জিরো, যেহেতু একটা পিওরলি কনস্ট্যান্ট। আমরা এতক্ষণ আজকে এই ফর্মুলাগুলি আলোচনা করেছি। আর এই ফর্মুলার উপর ভিত্তি করে আগামী ক্লাসে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন ফর র্যান্ডম ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, ফর কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলো আগামী ক্লাসে আমি করবো। আমি আজকে এখানে রেখে দিচ্ছি, আর অ্যাটেন্ডেন্স তোমাদেরকে রেকর্ডিং থেকে দিয়ে দিব। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার।